নমস্কার, রাধে রাধে। আমি শ্রী শুভজিৎ শাস্ত্রী। সকলকে আজকের এই জ্যোতিষ লাইভ অনুষ্ঠানে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জ্যোতিষ আমাদের ভাগ্য পরিবর্তন করে না, বরং সঠিক পথের দিক নির্দেশ করে। আমাদের জীবনে বারবার বিভিন্ন রকমের বাধা আসে। চাকরি হচ্ছে না, বিবাহ ক্ষেত্রে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় ক্ষতি হচ্ছে, মনের মতো চাকরি আমরা পাচ্ছি না। তার জন্য যে সমস্ত গ্রহরা দায়ী, আজকে সেই সম্বন্ধে আলোচনা করব এই জ্যোতিষ অনুষ্ঠানে। সবাইকে আমার এই লাইভ অনুষ্ঠানে জয়েন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। প্রোগ্রামটি শুরু করার আগে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা সাউন্ড কোয়ালিটিতে ইকো হচ্ছে কিনা এটা যদি কেউ জানান, যদি কেউ দেখে থাকে তাহলে খুব উপকৃত হই। যদি কেউ লাইভটা দেখে থাকেন, একটা কমেন্ট করে জানাবেন সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। চলুন শুরু করি আজকে জ্যোতিষ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক বিষয়বস্তু আছে জ্যোতিষের, যেটা ছোট ছোট ভিডিওতে প্রকাশ করা যায় না বা বলা যায় না, সেইগুলো সম্বন্ধে আজকে আলোচনা। ছোট ছোট অনেক বিষয় আছে এবং বিস্তর অনেক বিষয় আছে যেগুলো সবসময় ভিডিও করে প্রকাশ করা যায় না। তা কিছু জ্যোতিষ বিষয় আছে যেগুলো অনেকটা বৃহৎ আকৃতির হতে পারে। তার মধ্যে একটি নিয়ে আসলাম আপনাদের জন্য। প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আপনার দেখবেন নিশ্চয়ই কোনো উপকারে লাগছে জিনিসটা। চলুন জেনে নিই আজকে বিশেষ অনুষ্ঠানের বিশেষ কথাগুলো। বারবার জীবনে বাধা আসছে, চাকরি ক্ষেত্রে সেরকম পদোন্নতি নেই বা চাকরি ক্ষেত্রে ঝামেলা, ব্যবসা ক্ষেত্রে বারবার ক্ষতি হচ্ছে, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে বা অন্যান্য পরিবারের লোকেদের সাথে অশান্তি হচ্ছে, অনেকের বিবাহ দেরিতে হচ্ছে না। কি কারণে সাধারণত হয়ে থাকে? অনেকেই আছে বিভিন্ন গ্রহের প্রতিকার করে থাকে এবং তাদের রত্ন পাথর ধারণ করে থাকে। এমন কিছু গ্রহ রয়েছে যাদের রত্ন পাথর ধারণ করলে আমাদের জীবনে বাধা সৃষ্টি হবে। সেইগুলো যতই আমাদের ভাগ্যকারক গ্রহ হোক না কেন বা যতই যোগ কারক গ্রহ হোক না কেন, জ্যোতিষশাস্ত্রে বাদক গ্রহ বলে একটি গ্রহ আছে। একটি হতে পারে, দুটি হতে পারে। দুটি বলবো হলো কি, একটা লগ্ন থেকে বিচার করে, একটা চন্দ্র থেকে বিচার করে। অর্পিতা সাহা, থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য। একটা কমেন্ট করবেন প্লিজ। বাদক গ্রহ কি? বৃহৎ পরাশরী হোরাশাস্ত্র অনুসারে বাদক গ্রহ হলো এমন একটি শক্তি যা জাতকের পূর্বজন্মের অমীমাংসিত কর্ম বা
অপূর্ণ ইচ্ছা বর্তমান জীবনে বাধা সৃষ্টি করে রেখেছে। জাতক পারিজাত বা সর্বাত্ম চিন্তামণি গ্রন্থেও অনুসারে যেটা বলা হয়, যদি নবম, একাদশ এবং সপ্তম ঘরের মালিক সরাসরি অশুভ হয়ে বাধক হয়ে যায়, সেটি তীব্র নেতিবাচক ফল দেয়। যদি গ্রহটি একই সঙ্গে উপগ্রহ গুলিকা বা মান্দির সাথে যুক্ত হয়, তাহলেও এরা খুব ক্লেশদায়ক হয়ে থাকে। অথবা জন্মকুষ্ঠিতে যদি 22তম দেবগানের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু এই বাধক গ্রহ খুব পীড়াদায়ক হয়ে থাকে। তা বাধক গ্রহটা আমরা নির্ণয় করব কিভাবে? কি এই বাধক গ্রহটা? আর কেউ কেউ যদি লাইনে যোগ হয় তাহলে একটা কমেন্ট করে জানাবেন। সাধারণত এটা আমরা লগ্ন থেকে বিচার করি। আমাদের 12টা রাশি আছে, তাকে 3টে ভাগ করা হয়: চর রাশি, স্থির রাশি এবং দাত্তক রাশি। চর রাশির অধিপতি কারা? 1, 4, 7, 10, মানে কালপুরুষ চক্রে মেষ, কর্কট, তুলা ও মকর রাশি হলো চর রাশির অন্তর্গত। স্থির রাশির অন্তর্গত তার মানে কারা? বৃষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এবং দাত্তক রাশি মানে দ্বিস্বভাবের রাশি কোনগুলো? মিথুন, কন্যা, ধনু এবং মীন। তাহলে প্রথমে আগে জেনে নেব চর রাশি বাধক স্থান কোনটা। চর রাশির বাধক স্থান হলো কি? 11তম ঘর। এবং স্থির রাশির বাধক ঘর হলো 9তম ঘর। আর দ্বিস্বভাবের রাশি বা দাত্তক রাশির বাধক স্থান হলো 7ম ঘর। আর কেউ লাইভে যদি থাকেন একটা কমেন্ট করবেন প্লিজ। সাউন্ডটা ঠিক আসছে কিনা, আমার আওয়াজটা সবার কাছে পৌঁছচ্ছে কিনা, এটা একটু জানাবেন। থ্যাংক ইউ বিশ্বজিৎ। প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। বিশ্বজিৎ কমেন্ট করেছে, বিশ্বজিৎ দাস আমারই সহকর্মী, আমার সাথে আছে, আমাকে সাপোর্ট করছে। বিশ্বজিৎ দেখতে থাকো, ভালো একটা জিনিস বলবো, এখান থেকে অনেক কিছু জানতে পারবে। তা বললাম চর, স্থির, দাত্ত সাধারণত লগ্ন থেকে বিচার করা হয় এবং পরবর্তীকালে রাশি থেকে বিচার করা হয়। তা মেষ রাশি হলো চর রাশির অন্তর্গত। তা মেষ রাশির বাধক স্থান কত নম্বর ঘর হবে? মানে মেষ রাশির বাধক ঘর হবে হলো 11তম ঘর। তার মানে মকর রাশি হলো তার বাধক স্থান এবং মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। তাহলে মেষ রাশির ক্ষেত্রে যদি কারোর মেষ লগ্ন হয়, কি বললাম প্রথমে, আগে লগ্ন থেকে কিন্তু প্রাধান্যটা সব থেকে বেশি পায়। পরাশরী ঘোড়াশাস্ত্রে লগ্নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কারোর যদি মেষ লগ্ন হয়, তার বাধক স্থান হলো মকর রাশি এবং বাধক গ্রহ হলো শনিদেব।
বৃষ রাশি পড়ে যাচ্ছে হলো স্থির রাশির অন্তর্গত, তার বাধক স্থান হলো নবম ঘর। তা বৃষ রাশি থেকে নবম ঘর হচ্ছে কত? বৃষ রাশির ক্ষেত্রেও তার নবম ঘর হচ্ছে মকর রাশি, তারও বাধক গ্রহ হলো শনি। আমরা জানি নবম হলো মানব জীবনের ভাগ্যের অধিপতি গ্রহ, এ সব সময় বেনিফিট মানুষকে দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু তার বাদ কেশ গ্রহ, তার মানে তার জীবনে কি হবে, শনিদেব কিন্তু বাধা সৃষ্টি করবে, তার সমস্ত কাজ কিন্তু ডিলে করে দেবে। বাধক গ্রহ আসলে কি? বাধক গ্রহের দশা অন্তর্দশায় মানুষের জীবনে নানা রকম প্রবলেম তারা সৃষ্টি করে। কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, সাংসারিক জীবনে বাধা সৃষ্টি করবে, জীবনের সাফল্যের জন্য বাধা সৃষ্টি করবে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার এইগুলো করবে। মানুষকে বিভিন্ন ধরনের পীড়া কিন্তু দিয়ে থাকবে এই বাধকেশ গ্রহের দশা এবং অন্তর্দশার সময়। মিথুন রাশি হলো দ্বিস্বভাবের রাশি, তাহলে তার সপ্তম ঘর হয়ে যাচ্ছে কি বাধক স্থান, তার মানে তার বাধক স্থান হয়ে যাচ্ছে কি ধনু রাশি। ধনু রাশির লটকে বৃহস্পতি। তা বৃহস্পতি আমরা জানি একটা চার্টে বৃহস্পতি খুব শুভ গ্রহ হয়, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে তার বাধক গ্রহ হলো কিন্তু বৃহস্পতি, এবং বৃহস্পতির দশা এবং অন্তর্দশায় কিন্তু এরা জীবনে নানা রকম প্রবলেম ভোগ করবে। তা আমরা অনেক সময় দেখে এসেছি, আমরা এই যোগকারক গ্রহগুলোর, যেমন ধরি নবমপতি ভাগ্যের অধিপতি গ্রহ, এই আমাদের সব থেকে যোগকারক একটা গ্রহ। এই গ্রহটা মানুষকে সবসময় উন্নতি দিয়ে থাকে, এবং অনেক ক্ষেত্রেই আমরা এই গ্রহটার রত্নপাথর ধারণ করে থাকি। কোনো ব্যক্তি যদি তার বাধক গ্রহের মানে বাধক স্থানের যে অধিপতি লর্ড রয়েছে, যে স্বামী রয়েছে, সেই গ্রহের যদি রত্নপাথর ভুল করেও পড়ে নেয়, জীবনে কিন্তু এদের নানা রকমের বিপর্যয় কিন্তু সৃষ্টি হবে। একটা রত্নপাথর দেওয়ার আগে বিভিন্ন রকম ক্যালকুলেশন কিন্তু সাধারণত করা হয়ে থাকে। তা আমরা তো আমাদের ভালোর জন্য আমাদের ভাগ্যের যে লর্ড রয়েছে তার একটা রত্নপাথর ধারণ করে নিলাম, নিয়ে দেখলাম কি আস্তে আস্তে আমার জীবনে নানা রকম প্রবলেম শুরু হয়ে যাওয়া, নানা রকম বাধার সৃষ্টি হবে। আমরা বুঝেই উঠতে পারবো কি কারণে হলো। আমি তো আমার ভাগ্যকে উন্নত করার জন্য একটা দামি রত্নপাথর করেছি, বা যাই প্রতিকার করি, প্রতিকার নিশ্চয়ই হয়, প্রতিকারের পদ্ধতি কিন্তু অন্য, রত্নপাথর সবসময় নয়। আগেও আমি বলেছি বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ভিডিওতে বলেছি, আমার বৃশ্চিক রাশি, রাশি অনুযায়ীও বলবো, প্রোগ্রামটা দেখতে থাকো, রাশি অনুযায়ী বলবো। সেক্ষেত্রে সবসময় কিন্তু রত্নপাথর ধারণ করা উচিত নয়। এখানে যেরকম দেখতে পাচ্ছি, বৃষ রাশির ক্ষেত্রে ভাগ্যের অধিপতি হলো আমাদের শনি মহারাজ, শনি। তার শনি দেব হলো বৃষ রাশির লর্ড হলো শুক্র, তার চরম মিত্র। সেক্ষেত্রে আমরা শনির রত্নপাথর করতেই পারি, একটা নীলা করতেই পারি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু যদি বাধক গ্রহ অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু তার জীবনে নানা রকম প্রবলেম সৃষ্টি হবে। আমার বন্ধু জিজ্ঞেস করেছে আমার বৃশ্চিক রাশি, আমার বাধক রাশি অনুযায়ী আসে, রাশি অনুযায়ী যদি বৃশ্চিক রাশি পরে হলো স্থির রাশির অন্তর্গত, তার এর নবম ভাব হলো এর বাধকেশ গ্রহ, তার নবম ঘর পড়ছে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে কর্কট রাশি পড়ছে এর বাধক ঘর। তা কর্কট রাশির অধিপতি লর্ডকে চন্দ্র। এই চন্দ্রর রত্ন যদি মুক্ত বা মুস্টোন আমরা ধারণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে চন্দ্রের দশা অন্তর্দশা বা মঙ্গলের দশা অন্তর্দশায় কিন্তু নানা রকম প্রবলেম কিন্তু সৃষ্টি হয়ে যাবে। ভুলেও যদি কেউ মুক্ত করে থাকে, তাহলে কিন্তু তার প্রবলেম শুরু হবে। আর কেউ যদি লাইনে থাকে একটা কমেন্ট করো।
লগ্ন থেকে যেরকম বিচার হয় চন্দ্র থেকেও বিচার হয়, কিন্তু প্রথম প্রাধান্য হলো লগ্ন। তা অনেকের ক্ষেত্রেই দেখা যায় আপনি লগ্ন এক রাশি এক, তার ক্ষেত্রে কিন্তু বাধক দুটো হয়ে যায়। এবারে এর মধ্যে ক্যালকুলেশনের ব্যাপার আছে, গ্রহটা কোথায় অবস্থান করে রয়েছে এবং তাদের ডিগ্রি। যদি যোগকারক গ্রহ 1, 5, 9 মধ্যে পড়ে, মানে ত্রিকোণ স্থানে পড়ে থাকে, তাহলে কিন্তু সেই যোগকারক গ্রহ বাধক গ্রহটা কিন্তু যোগকারক গ্রহ হিসেবেই থাকবে, তখন কিন্তু তার রত্নপাথর ধারণ করা যায়। একটা উদাহরণ দিয়ে বলি, সিংহ রাশিতে, মানে সিংহ লগ্ন যার, ঠিক আছে, সিংহ লগ্নর বাধক স্থান হলো নবম ভাব, মানে তার ভাগ্যের অধিপতি হলো তার বাধক। সে গ্রহটা সেই রাশিটি কি করছে, মেষ রাশি করছে। তা মেষ রাশির লটকে মঙ্গল, তার রবি আর মঙ্গলের মধ্যে মিত্র সম্পন্ন, মানে এরা দুজনে পরস্পর মিত্র। সেক্ষেত্রে এই মঙ্গল যদি সিংহ রাশিতেই থাকে, মানে লগ্নে থাকে, ধনু রাশিতে অবস্থান করে থাকে, পঞ্চমে থাকে, বা নিজের রাশি মেষ রাশিতেই থাকে, তাহলে কিন্তু এই মঙ্গল কিন্তু তার বাধকে মানল না, মানে এই মঙ্গল কিন্তু তার বাধক গ্রহ হিসেবে কাজ করবে না। কিছু প্রবলেম দেবে ঠিকই, কিন্তু এই মঙ্গল তাকে কিন্তু জীবনে বেনিফিট দেবে। এক্ষেত্রে কিন্তু মঙ্গলের রত্নপাথর পড়া যায়। ব্যাপারটা কি আমি বুঝিয়ে বলতে পারলাম, যে বাধক গ্রহ যদি ভালো স্থানে থাকে, মানে 1, 5, 9 মধ্যে থাকে, সে রাশি অনুযায়ীও হতে পারে এবং লগ্ন অনুযায়ীও হতে পারে, তাহলে কিন্তু সেই বাধক গ্রহ কিন্তু অশুভ ফল দেবে না, সে কিন্তু শুভ ফল দেবে। সেরকম প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই এরকম ভাবে হয়ে থাকে। আমাকে কমেন্ট করে তোমরা জানাও কার কোন লগ্ন বা রাশি, সেই অনুযায়ী তার বাধক গ্রহ কোনটা, এবং তার লগ্ন চার যদি থাকে সেখান থেকে তার প্লেসমেন্ট কোথায় রয়েছে সেটা আমাকে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের লাইভে বলে দেবো যে তার বাধক গ্রহ কোনটি। এবার অনেক সময় দেখা যায় কি বাধক গ্রহের সাথে একটা বা দুটো বা তার অধিক গ্রহ একসাথে থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা রত্নটা ক্যালকুলেট করব বা রত্ন পাথর ইন্ডিকেট করব। যদি বাধক গ্রহ 1, 5, 9 মধ্যে থাকে এবং সেখানে আরো দুখানা গ্রহ রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যতই বাধক গ্রহ হোক না কেন সে হলো রাজযোগকারী গ্রহ। এই যে একটু আগে একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরো সিংহ লগ্নই রয়েছে, সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল সিংহ রাশিতেই রয়েছে, তাহলে সিংহ লগ্নের ক্ষেত্রে বাধক গ্রহ হলো মঙ্গল, ভাগ্যের লট। সে রয়েছে শুক্র, বুধ, মঙ্গল এক ঘরে সিংহ রাশিতে। এখানে আমাকে দেখতে হবে মঙ্গলের ডিগ্রিটা কম। মঙ্গলের ডিগ্রি যদি কম হয়, সেই যদি যোগকারক গ্রহ হয়, তাহলে কিন্তু তার রত্ন পাথর কিন্তু সাধারণত ধারণ করা যাবে। সেক্ষেত্রে কিন্তু তার জীবনের প্রতিষ্ঠার জন্য মঙ্গলের পলা কিন্তু ধারণ করা একান্তই ভাবে উচিত। এই বাধকারক গ্রহ যদি কোনো অশুভ ঘরে পড়ে, তাহলে কিন্তু তার রত্ন পাথর পড়া যাবে না। মানে 3, 6, 8, 12, 2, 7 এইগুলো ঘরে যদি এই বাধক গ্রহ পড়ে, তাহলে কিন্তু তার রত্ন পাথর একদম পড়া যাবে না। তার জন্য আলাদা প্রতিকার আছে, সেটা অনুষ্ঠানের শেষে আমি বলে দেবো কি প্রতিকার করা যায়। তাহলে আমরা এক এক করে জেনে নিই মানুষের শরীরের সাথে এই বাধক গ্রহের প্রভাব কি। মেষ রাশি, মেষ রাশি সাধারণত ইন্ডিকেট করে মানুষের মস্তিষ্ক বা আমাদের এই মাথাটাকে। যদি কার বাধক স্থান এই মেষ রাশি হয়, তাহলে সে সমস্ত জাতকের মাথা ব্যথা, মাইগ্রেন, মানসিক অবসাদে কিন্তু তারা ভুগবে। বৃষ রাশি যদি বাধক স্থান হয়, সেক্ষেত্রে কি হবে, বৃষ রাশি ইন্ডিকেট করে মুখমণ্ডল, চোখ, গলা। তাহলে চোখের সমস্যা, টনসিল বা থাইরয়েডের সমস্যা কিন্তু তার জীবনে কিন্তু এই বাধক গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু তাকে ভোগ করতে হবে। মিথুন রাশি আসে, মিথুন রাশি ইন্ডিকেট করে কাঁধ, হাত এবং শ্বাসনালী। তাহলে যাদের মিথুন রাশি করবে বাধক স্থান,
তাদের এই ধরনের রোগগুলো হবে। হাঁপানি, স্নায়ুর সমস্যা বাড়বে, কাঁধে ব্যথা বা কাঁধের সমস্যা কিন্তু তাদের জীবনে সাধারণত হতে পারে। একটা কথা বলে রাখি, যদি আমার অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা শেয়ার করো, একটা কমেন্ট করো, একটা লাইক করো, তাহলে পরবর্তী অনুষ্ঠান করার জন্য কিন্তু আগ্রহ বাড়ে। যাই হোক, পরেরটা বলি, কর্কট রাশি। যদি কারোর বাধক স্থান হয় কর্কট রাশি, সেক্ষেত্রে কর্কট রাশি হলো বক্ষ এবং হৃদয়, বুক, আমাদের এই অংশটাকে ইন্ডিকেট করে। বাধক স্থান যাদের কর্কট রাশি পড়েছে তারা দেখবে তাদের ফুসফুসের বিভিন্ন রকম সমস্যা হবে, বুকে কফ জমে যাওয়ার একটা সমস্যা হবে, হৃদরোগ হওয়ার বা হার্ট অ্যাটাক হওয়ার কিন্তু সম্ভাবনা তাদের কিন্তু সাধারণত থাকে। সিংহ রাশি। সিংহ রাশি কি ইন্ডিকেট করে? আমাদের শরীরের পেটের ওপরের অংশটাকে ইন্ডিকেট করে হলো সিংহ রাশি। যদি কারোর বাধক স্থান সিংহ রাশি পড়ে তাহলে কিন্তু তাদের লিভারের সমস্যা হবে এবং হজমের একটা সমস্যা কিন্তু তাদের জীবনে দেখা যাবে। আসি কন্যা রাশি। সিংহের পরবর্তী রাশি কন্যা রাশি। কোমরের অংশ এবং পেটের নিচের অংশটাকে ইন্ডিকেট সাধারণত করে থাকে হলো কন্যা রাশি। যাদের বাধক স্থান কন্যা রাশি পড়েছে তাদের কিন্তু অ্যাপেন্ডিক্স, কোমরে ব্যথা, হজমের অসুবিধা এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে। তুলা রাশি। যারা তুলা রাশির অন্তর্গত বা তুলা রাশি যাদের বাধক স্থান পড়েছে তাদের কিন্তু মূত্রাশয় ইন্ডিকেট করে। তুলা রাশি ইন্ডিকেট করে মূত্রাশয় বা মানুষের বস্তি দেশ। মূত্রনালীর সমস্যা কিন্তু এদের কিন্তু সাধারণত দেখা যায়। আসি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ইন্ডিকেট করে মানুষের শরীরে গুপ্ত অঙ্গ, মলদার। তাহলে কি ধরনের রোগ হবে এদের ক্ষেত্রে? যদি কারোর বৃশ্চিক রাশি বাধক স্থান করে তাহলে কিন্তু তাদের পাইলসের সমস্যা বা মেয়েদের ক্ষেত্রে প্রজননের সমস্যা বা জরায়ুর সমস্যা কিন্তু সাধারণত হয়ে থাকে। প্রোগ্রামটা যারা যারা দেখছে তাদের একটা জিনিস অবগত করি, বৃশ্চিক রাশি মানে হলো কিন্তু বৃশ্চিক রাশির লোকরা কিন্তু এইগুলো ভোগ করবে না। বৃশ্চিক রাশি যদি কারোর বাধক স্থান পড়ে, যেরকম বললাম চরস্থির দাত্তক অনুসারে বা লগ্ন অনুসারে দাত্তক বাধক স্থান আমরা নির্ণয় করি বা রাশি অনুযায়ী বাধক স্থান নির্ণয় করি, এরকম যদি কারোর বৃশ্চিক রাশি বাধক স্থান পড়ে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাটা পড়বে। তারপরে রাশি আসি ধনু রাশি। ধনু রাশি ইন্ডিকেট করে মানুষের শরীরের উরুর পেশিতে টান সৃষ্টি হবে, রক্তের সমস্যা কিন্তু বা রক্তের সঞ্চালনের সমস্যা কিন্তু তার জীবনে সাধারণত দেখা যাবে। ধনুর পরে আসি মকর রাশি। মকর ইন্ডিকেট করে মানুষের শরীরের হাঁটু। এদের ক্ষেত্রে যাদের বাধক স্থান মকর রাশি পড়েছে তাদের দেখবে বাতের ব্যথা, ইউরিক অ্যাসিডের সমস্যা, হাঁটুতে ব্যথা, এই ধরনের সমস্যা কিন্তু তাদের হবে। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কি ইন্ডিকেট করে মানুষের শরীরে? গোড়ালি, পায়ের নিচের অংশটা। সাধারণত এদের ক্ষেত্রে যাদের কুম্ভ রাশি পড়েছে বাধক স্থান তাদের কিন্তু গোড়ালির সমস্যা সাধারণত দেখা যাবে। শেষ রাশি হলো মীন রাশি। মীন রাশি তাহলে মানুষের শরীরে কি ইন্ডিকেট করে? পায়ের পাতা, পায়ের তালু। তাহলে এদের পায়ের পাতাতে ব্যথা হতে পারে বা পায়ের তালুতে জ্বালা সৃষ্টি হতে পারে, অনেকে জ্বালা অনুভব করতে পারে পায়ের তালুতে। তা মানুষের শরীরে কালপুরুষ চক্রের 12টি রাশি, প্রত্যেকটি অংশ বললাম। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাধক গ্রহ যে সবসময় অশুভ হবে এরকম কোনো কথা নেই, সে কিন্তু শুভ ফল দিতে পারে।
যদি বাধক স্থানে কোনো শুভ গ্রহের মানে লগ্নকে কেন্দ্র করে যদি তার যে শুভ গ্রহ আছে সেই গ্রহের যদি দৃষ্টি পড়ে বা বাধক স্থানে যদি তার মিত্র গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু বাধক স্থানের বাধাটা অনেক অংশে কেটে যায়। সেক্ষেত্রে কিন্তু মানুষ অতটা সমস্যা ভোগ করে না। এটাও কিন্তু ইন্ডিকেট করার একটা বিষয়বস্তু। আর কেউ যদি প্রোগ্রামটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করো। বিশ্বজিৎ যদি লাইনে থাকে তাহলে সাউন্ডটা ঠিক আসছে কিনা একটু জানালে ভালো হয়। এবারে আসি বাধক গ্রহ মানে বাধক স্থান যে রাশিটা পড়ছে তার লর্ড কারা কারা হলে কি কি সমস্যা মানুষের জীবনে সাধারণত আসে। যদি বাধক স্থান বা বাধক লর্ড সূর্য এবং চন্দ্র হয়, সেক্ষেত্রে কি করবে? এদের ক্ষেত্রে দেখা যাবে কি কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হবে, মান সম্মান প্রতিপত্তি এইগুলো হ্রাস হতে শুরু করবে, চাকরি ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হবে, মানে চাকরি হয়েও হবে না। অনেক সময় দেখা যায় কি মানসিক একটা অশান্তিতে তারা ভোগ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ বিশ্বজিৎ জানিয়েছে সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সময় দেখা যায় পিতৃ বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মানুষের জন্য মানুষের জীবনে বাধা সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় না আমাদের ফ্যামিলিতে এমন কেউ রয়েছে তার জন্য আমাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে। ধরো তোমার একটা ভালো কোনো জব তৈরি হয়েছে, মানে একটা ভালো জব পেয়েছো, কর্মসংস্থান হচ্ছে, কিন্তু তোমার বাড়ি থেকে দেখা যাচ্ছে অনেকটা দূরে গিয়ে তোমাকে কাজ করতে হচ্ছে। তোমার বাড়িতে এমন মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় বা এরকম বয়স্ক এমন কেউ তোমার সাথে বসবাস করে যাকে দেখার জন্য বা যাকে ট্রিটমেন্ট করার হোক বা বিভিন্ন কারণবশত বা যাকে ফেলে তুমি যেতে পারছো না। তুমি একটা ভালো চাকরি তখন কি হলো ছেড়ে দেবে না, আমার ঘরে এরকম একটা সমস্যা আছে, আমি এত দূরে গিয়ে চাকরি করতে পারবো না, তাদের ছেড়ে আমি যেতে পারবো না। এগুলো সমস্ত কিছুই হয় বাধক গ্রহের কারণ। সেটা কি চন্দ্র এবং সূর্য যদি বাধক গ্রহ হিসেবে ইন্ডিকেট হয়, তাহলে কিন্তু এদের জীবনে এই ধরনের সমস্যাটা কিন্তু আসবে। মঙ্গল আর শনি যদি বাধক হয়, মানে কোনো ক্ষেত্রে মঙ্গল শনি যদি বাধক হয়, এদের জীবনটা থাকে খুব ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার, শরীরের বিভিন্ন সময় আকস্মিক একটা দুর্ঘটনা, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে হট করে ব্যথা বেদনা, এইগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে। এবং যেহেতু মঙ্গল রক্তের সাথে কানেক্টেড, এদের একটা রক্তের সমস্যা বা রক্তক্ষরণ, হট করে হাত পাও কেটে যাওয়া বা কোনো আঘাত লাগা, আঘাতে ক্ষত সৃষ্টি হওয়া, কেটে কুটে যাওয়া, বা হুট করে অস্থিভঙ্গ, মানে শরীর যেমন অস্থির সাথে রিলেটেড, মানে হাত পাও ভেঙে গেল বা এগুলো বাধক গ্রহের জন্যই সাধারণত হয়ে থাকে। বাধক গ্রহের দশা, অন্তর্দশা বা ট্রানজিস্টে যদি বাধক গ্রহ তার বাধক স্থান থেকেই যায়, বাধক গ্রহ যেমন বাধক স্থান থেকে যায়, মানে দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে মঙ্গল হলো মেষ রাশি, মেষ রাশি হলো বাধক স্থান এবং মঙ্গল তার বাধক গ্রহ হয়ে গেল। এবারে ট্রানজিস্টে দেয়, মানে দৈনিক যে গ্রহদের সঞ্চার ঘটছে সেখান থেকে যদি মঙ্গল দেখা যায় যদি মেষ রাশির ওপর থেকেই গোচর হচ্ছে, তখন কিন্তু তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা কিন্তু হয়ে যাবে। মিলিয়ে দেবো এটা। বুধ যদি বাধক গ্রহ হয়, বুধ হলো কি আমাদের মুখের বাণী, যোগাযোগের কারক গ্রহ। তাহলে যখনই বুধ এরকম বাধক গ্রহ হিসেবে ইন্ডিকেট হবে, তার মুখের কথাবার্তা কিন্তু সাধারণত একটু রাফ হয়ে যাবে। সে কিন্তু ভুলভাল কথাবার্তা বলা শুরু করবে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যোগাযোগ তার জীবনে নষ্ট হবে। ব্যবসা যারা করছে তাদের যদি বুধ বাধক গ্রহ হয়ে থাকে, তাহলে ব্যবসায় বিভিন্ন রকম ক্ষতি কিন্তু হবে এবং আইনি সমস্যায় কিন্তু এরা সাধারণত পড়ে থাকে। বৃহস্পতি যদি বাধক গ্রহ হয় কারোর ক্ষেত্রে, যদি বৃহস্পতি কখন বাধক গ্রহ হতে পারে,
যদি কারোর বাধক স্থান ধনু রাশি হয় বা মীন রাশি হয়, তাহলে তাদের অধিপতি লর্ড হলো বৃহস্পতি। এই বৃহস্পতি যদি বাধক গ্রহ হয়, তাদের জীবনে জ্ঞান বুদ্ধিতে অহংকার আসে। মানে এরা সাধারণত কি হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী কথাই আছে, সেরকম কিন্তু সাধারণত হয়ে থাকে। কি বললাম, ধনু এবং মীন রাশি যদি বাধক স্থান হয়, মানে ধনু এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলা হচ্ছে না, ধনু রাশি এবং মীন রাশি যদি কারোর ক্ষেত্রে বাধক স্থান হয়, সেটা লগ্নভেদে হতে পারে এবং রাশিভেদেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু লগ্নভেদেই কিন্তু সব থেকে বেশি প্রাধান্য এই ক্ষেত্রে দেওয়া হয়। মানে পরাশরী বৃহৎ পরাশরী হোরাশাস্ত্রে কিন্তু লগ্নকেই প্রাধান্যটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা তাদের অল্প বিদ্যার প্রচন্ড অহংকার সাধারণত করে থাকে। সন্তান এবং ভাগ্য উন্নতিতে এদের কিন্তু বাধা সৃষ্টি হয় যদি কারোর বাধক স্থান বৃহস্পতি রুল করে, মানে বৃহস্পতি যদি বাধক স্থানে লর্ড হয়। শুক্র যদি বাধক স্থান হয়, মানে শুক্রের লর্ড যদি বাধক হয়, মানে কোন কোন রাশি বাধক হতে পারে, তাহলে বৃষ রাশি এবং তুলা রাশি যদি বাধক স্থান হিসেবে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে অশান্তি আসে, বিপরীত লিঙ্গের থেকে প্রতারিত হওয়া বা মান সম্মান হানি হওয়ার কিন্তু যোগ সৃষ্টি হয় এবং তাদের জীবনে পারিবারিক সুখ শান্তি কিন্তু সাধারণত নষ্ট হয়। এদের ক্ষেত্রে দেখা যায় বিপরীত লিঙ্গের, সে ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলে, তাদের কিন্তু বিপরীত লিঙ্গের থেকে সবসময় প্রতারিত হতে হয়। যদি যেমন কেউ বৃশ্চিক রাশি জাতক, যদি বৃশ্চিক রাশি কোন রাশির অন্তর্গত সাধারণত পড়ে থাকে, বৃশ্চিক রাশি হলো তোমার স্ত্রী রাশির অন্তর্গত, তার নবম ঘর 1 2 3 4 5 6 7 8 9, তার মানে চন্দ্র। কর্কট রাশি হচ্ছে তার বাধক স্থান এবং চন্দ্রর দশা অন্তর্দশায় বা চন্দ্র যদি ট্রানজিস্টে বৃশ্চিক রাশির উপর থেকে গোচর করে বা কর্কট রাশির উপর দিয়ে যদি গোচর করে এবং সেখানে যদি সেই সময় কোনো শুভ গ্রহ দৃষ্টি না দিয়ে থাকে, তাহলে কিন্তু এই সময় কিন্তু তাদের কিন্তু এই ধরনের সাংসারিক অশান্তি, বিপরীত লিঙ্গের থেকে অসম্মান পাওয়া বা প্রতারিত হওয়া বা বৈবাহিক জীবনে অশান্তি কিন্তু সাধারণত তৈরি হয়। এইবারে আসি হলো রাহু কেতু, সব থেকে অশুভ হিসেবে যেটাকে পরাশরী ঘোড়াশাস্ত্রে বলা হয়েছে, সব থেকে অশুভ যাদের ক্ষেত্রে এই ধরনের বাধক গ্রহ হিসেবে রাহু এবং কেতু পড়েছে। এক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই ভালো, রাহু কেতুর কিন্তু নিজস্ব কোনো ঘর হয় না। সেক্ষেত্রে এই চর স্থির দাত্তক রাশির জাতক জাতিকাদের যদি বাধক স্থানে যদি রাহু অবস্থান করে, মানে জন্ম ছকে বাধক স্থানে দেখা যাচ্ছে কি সিংহ লগ্ন ধরলাম, তার বাধক স্থান হলো কি মেষ রাশি, তাহলে জন্মের সময় যদি তার মেষ রাশিতেই রাহু থাকে, তাহলে কিন্তু এই রাহু কিন্তু মঙ্গলের সাথে সাথে রাহুও কিন্তু বাধক গ্রহ হয়ে থাকলো। তার জীবনে কিন্তু রাহু দশা অন্তর্দশা বা ট্রানজিস্টে রাহু যখন এখান থেকে গোচর করবে, তাকে কিন্তু নানা রকম প্রবলেম, সব থেকে রাহু এবং কেতু অশুভ হিসেবে চিহ্নিত করা হয়। মানসিক অবসাদ, রহস্যজনক রোগ ব্যাধি কিন্তু সাধারণত এদের ক্ষেত্রে হয়ে থাকে। যদি কারো বিষয়বস্তুটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে একটা জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই হলো বাধক গ্রহ, যে গ্রহটা মানুষ জীবনে একটা বাধা সৃষ্টি করবে, মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করবে, মানুষের কর্মজীবনে বাধা সৃষ্টি করবে, মানুষকে বিভিন্ন রোগ ব্যাধির কবলে ঠেলে দেবে, সাংসারিক অশান্তি সৃষ্টি করবে, উন্নতি মনের মতো হবে না, উন্নতিতে বাধা সৃষ্টি করবে, ব্যবসা ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, পড়াশোনায় বাধা সৃষ্টি করবে। এই বাধক গ্রহের দশা অন্তর্দশায় কিন্তু এই ধরনের ঘটনাগুলি সাধারণত ঘটে থাকে। এই নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, এর প্রতিকার, নির্দিষ্ট প্রতিকার আছে, প্রতিকার মেনে চললে নিশ্চয়ই সুফল পাবে। তা বাধক গ্রহ মানেই যে তার একটা রত্ন পাথর করবো তা না, সে যতই আমার যোগকারক গ্রহ হোক না কেন, আমি কিন্তু বাধক গ্রহের রত্ন ধারণ করব না।
দেবাশিস পাল বিট্টু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ দেখার জন্য, থ্যাংক ইউ। অনেকটা পরে আসলি, পরবর্তীকালে এটা যখন এমবি নর্মালে ফেসবুকে ছাড়া হবে বা ইউটিউবে ছাড়া হবে, সেখান থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করলাম, অনেকটা দেরিতে আসলে। নমস্কার দাদা দেবাশিস পাল বিল্টু, আমার খুব কাছের লোক, নমস্কার, ধন্যবাদ জানাই তোমাকেও। আবার বলি, বাদক গ্রহ এমন একটি গ্রহ যে মানুষের জীবনে বাধা সৃষ্টি করবে, মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করবে, তার সাংসারিক অশান্তিতে সৃষ্টি করবে, তাকে বিভিন্ন দিক থেকে প্রবলেম দেবে। এদের দশা অন্তর্দশায় কিন্তু এরা প্রবলেম সৃষ্টি করবে। বাদক গ্রহরা যদি যতই যোগকারক গ্রহ হোক না কেন, এরা কিন্তু বাধা সৃষ্টি করে। যদি এই বাদক গ্রহ 1, 5, 9-এর মধ্যে অবস্থান করে থাকে, তাহলে এদের বাদ কেশ অবস্থা অনেকটা খণ্ডন হয়, এরা কিন্তু তখন অতটা অশুভ ফল দেয় না, তখন কিন্তু এদের রত্নপাথর পরা যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো প্রবলেম সাধারণত হবে না। কিন্তু এটা টোটালি লগ্নচাট, দশা অন্তর্দশা বিচার করেই কিন্তু সাধারণত দেওয়া হয়ে থাকে, সেটা কোনো জ্যোতিষীর মাধ্যমেই সম্ভব। এবং তাদের ডিগ্রিগত বলবান দেখতে হবে, তারা কতটা দুর্বল রয়েছে বা কতটা গ্রহটা সবল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা বিচার্যের বিষয়বস্তু আছে। দেবাশিস অনেক লাভ রিয়েকশন দিয়েছে, আমি খুব তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামটা দেখার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বজিৎ দাস, তাকেও অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামটা দেখার জন্য, কমেন্ট করার জন্য। তারা যে এইভাবে আমাকে সাপোর্ট করছে, আমি তাদের উপরে খুব আনন্দিত হয়েছি, খুব ভালো লাগছে যে এরা আমাকে এরকমভাবে সাপোর্ট করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রোগ্রামটা খুব একটা দীর্ঘ করব না, বাদক গ্রহ সম্বন্ধে বললাম, এর প্রতিকার অবশ্যই আছে, সহজ প্রতিকার। প্রথমেই প্রোগ্রামের শুরুতে আমি বলেছিলাম যে শেষে আমি প্রতিকারটা বলবো, অবশ্যই প্রতিকারটা বলবো। তার আগে আবার একবার বলে দিই, যাদের লগ্ন চর রাশিতে পড়েছে, যেমন মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, মকর রাশি, এদের ক্ষেত্রে বাদক গ্রহ হলো 11 নম্বর ঘর। মেষ রাশির ক্ষেত্রে 11 নম্বর ঘর মকর রাশি করছে, তার মানে মকর রাশি হলো মেষ রাশির বাদক ঘর। কর্কট রাশির ক্ষেত্রে বৃষ রাশি পড়ছে হলো বাদক ঘর, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি হলো বাদক ঘর। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু 7, 8, 9, 10, সিংহ রাশি হলো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সিংহ রাশি হলো বাদক ঘর, তার মানে রবি হলো তাদের বাদক গ্রহ। এবং মকরের ক্ষেত্রে বৃশ্চিক রাশি হলো তাদের মকর রাশি, মকর লগ্ন যাদের, তাদের হলো বাদক স্থান হলো বৃশ্চিক রাশি, এবং তার লর্ড মঙ্গল হলো বাদক গ্রহ। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো ভিডিওটা, পরে দেখে নিও। তা কি বললাম, মকর যাদের লগ্ন রয়েছে বা রাশি রয়েছে, তাদের বাদক স্থান পড়ে যাচ্ছে হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির লর্ড হলো মঙ্গল, তার বাদক গ্রহ হলো মঙ্গল। মকরের যদি জাতকরা পলা পড়তে হয়, তাহলে কোনো জ্যোতিষীর মাধ্যমে বিচার করিয়েই পলা পড়া উচিত, যতই তার যোগকারক গ্রহ হোক না কেন, এক্ষেত্রে কিন্তু তাকে বিভিন্ন রকম অসুবিধা বলা পড়লে কিন্তু হবে। এবারে আসি স্থির রাশি। স্থির রাশি কারা কারা রয়েছে, প্রথমেই আসে বৃষ রাশি, তার নবম ভাব হচ্ছে কুম্ভ রাশি, তার মানে তার লর্ড হলো শনি। শনি হয়ে যাচ্ছে তাদের বাদক গ্রহ, এবং শনি বাদ কেশ গ্রহ হয়ে গেছে। বাদক স্থান মানে হলো তার কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রবলেম কিন্তু তারা নবম স্থানের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু তারা ফেস করবে। বৃষ রাশির পরে রয়েছে হলো সিংহ রাশি। সিংহ রাশির লগ্ন যাদের রয়েছে, সিংহ লগ্ন, তাদের বাদক স্থান হলো মেষ রাশি। মেষ রাশি ইন্ডিকেট করে মঙ্গলকে, মঙ্গল হয়ে গেল কিন্তু তার কিন্তু বাদক গ্রহ মঙ্গল, যতই তার যোগকারক গ্রহ হোক না কেন, মঙ্গলের পলা পড়ার আগে কিন্তু জ্যোতিষী বিচার একান্তভাবে প্রয়োজন। এই মঙ্গল যদি 1, 5,
9-এর মধ্যে থাকে, 1-5-9-এর মধ্যে বলতে এই মঙ্গল যদি সিংহ রাশি, ধনু রাশি বা মেষ রাশির মধ্যে অবস্থান করে থাকে এবং তাদের ডিগ্রি বলবান বা তাদের সাথে যে গ্রহদের সংযোগ রয়েছে সেগুলোকেও দেখার প্রয়োজন আছে। সেক্ষেত্রে কিন্তু তখন তারা মঙ্গলের জন্য পলা করতে পারে। যতই মঙ্গল ভাগ্যকারের গ্রহ হোক না কেন, যেহেতু বাধক গ্রহ, মঙ্গলের জন্য পলা করা যায় না সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ লগ্ন যাদের ক্ষেত্রে। বৃশ্চিকের ক্ষেত্রে বলি, নবম ভাব হচ্ছে হলো 1 2 3 4 5 6 7 8 9। কর্কট রাশি বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্যস্থানের অধিপতি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। বৃশ্চিক রাশির কিন্তু চন্দ্রের জন্য মুক্ত পড়া উচিত নয়। হ্যাঁ, এবারে চন্দ্র যদি তার 1 কেন্দ্র ত্রিকোণে থাকে, মানে 1-5-9-এর মধ্যে থাকে এবং কোন গ্রহের সাথে তারা অবস্থান করে রয়েছে বা কোন গ্রহ তাকে শুভ গ্রহ দৃষ্টি দিয়ে রেখেছে কিনা তার উপরে বিশ্লেষণ করে কিন্তু তখন তারা মুক্ত পড়তে পারবে, না হলে কিন্তু তারা মুক্ত পড়তে পারবে না। তারপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে তুলা রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে হলো তার বাধক স্থান হলো তুলা রাশি। যতই তুলা রাশির অধিপতি হলো শুক্র এবং কুম্ভ রাশির অধিপতি হলো শনি, দুইজনে পরম মিত্র। সেক্ষেত্রেও কিন্তু তুলা রাশির জন্য তারা শুক্রের প্রতিকার হীরা কিন্তু ধারণ করতে পারবে না। আবার বলছি, শুক্র যদি তার 1-5-9-এর মধ্যে থাকে, মানে শুক্র 1 মানে হলো কুম্ভ রাশিতেই থাকতে হবে, 2 3 4 5 মিথুন রাশিতে থাকতে পারে 6 7 8 এবং তুলা রাশিতে, মানে শুক্র যদি কি বললাম কুম্ভ রাশিতে থাকে, মিথুন রাশিতে থাকে এবং তুলা রাশিতেই থাকে, তখন কিন্তু শুক্রের জন্য হীরা ধারণ করা যাবে বা জারকান ধারণ করা যাবে এবং তাদের সাথে কোন গ্রহরা রয়েছে এবং শুক্রের কতটা ডিগ্রি রয়েছে সেটা দেখে কিন্তু তারা কিন্তু হীরা ধারণ করতে পারবে। এবং তারা যদি তাদের ভাগ্যর লট শুক্র বলে একটা হীরা পড়ে নেয়, এই শুক্রের যদি প্লেসমেন্ট খারাপ জায়গায় থাকে তাহলে কিন্তু তাদের জীবনে বিভিন্ন রকম প্রবলেম হবে। এবারে আসি দাত্তক রাশি। দাত্তক রাশির মধ্যে সবার ফার্স্টেই পড়ে যাচ্ছে কি মিথুন, তার অধিপতি বুধ। তারপর তার সপ্তম ঘর পড়ে যাচ্ছে হলো ধনু রাশি, বৃহস্পতি। বৃহস্পতি ন্যাচারালি শুভ হয়, কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বাধক স্থান হলো ধনুরাশি এবং বাতকেশ গ্রহ হলো বৃহস্পতি। এই বৃহস্পতি কিন্তু তার দশা অন্তর্দশা বা ট্রানজিস্টে যখন তার উপর থেকে গোচর করবে অশুভ ফল কিন্তু তাকে প্রদান করবে, বৃহস্পতি রিলেটেড সমস্ত। মিথুন রাশির পরে আসে কন্যা রাশি, সেটাও বুধের অন্তর্গত, তার সপ্তম ভাব পড়ে যাচ্ছে মীন রাশি, সেটাও বৃহস্পতির অন্তর্গত। বৃহস্পতি তার লর্ড, বৃহস্পতির দশা অন্তর্দশা তাকে কিন্তু চরম বাধা সৃষ্টি কিন্তু জীবনে আসবে। কন্যা রাশির পরে চলে যাই ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে তার সপ্তম ভাব পড়ছে হলো বাধক স্থান, তার মানে মিথুন রাশি, তার লর্ড বুধ। তার বুধের দশা অন্তর্দশা বা বুধ যদি কোনো কারণে পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বুধের রত্ন পান্না যদি পড়ে থাকে তাহলে কিন্তু তারা চরম ভুল করে থাকবে এবং তাদের জীবনে নানা রকম বাধার কিন্তু সম্মুখীন তাদের হতে থাকবে। এটা তোমরা মিলিয়ে নিও। তার পরবর্তী রাশি আসি হলো মীন রাশি। রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি, বৃহস্পতির অন্তর্গত, তার বাধক স্থান পড়ে যাচ্ছে সেই কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির লটকে বুধ। বুধ কিন্তু তার বাধক স্থান এবং বুধের প্রতিকার সে যদি পান না পড়ে তাহলে কিন্তু তার জীবনে নানা রকম প্রবলেম হবে। একমাত্র বুধ যদি 1-5, বুধ যদি মীন রাশিতেই থাকে বা 5 নম্বর ঘর 1 2 3 4 5 কর্কট রাশিতে থাকে, 6 7 8 9 বৃশ্চিক রাশিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু পান্না পড়া যায়। কিন্তু এক্ষেত্রেও একটা ব্যতিক্রম আছে, সেটাও বলে দিই। কর্কট রাশি হলো তার শত্রু ঘর এবং বৃশ্চিক রাশির হলো কিন্তু তার শত্রু ঘর, কারণ মঙ্গল এবং চন্দ্র সংযোগ, বুধের সাথে ভালো সম্পর্ক নেই এবং সেক্ষেত্রে পান্না পড়ার আগে কিন্তু একবার বিচার করার প্রয়োজন আছে এবং তাদের বুধের ডিগ্রিগত বলবানটা দেখতে হবে এবং বুধ কোন ঘরকে রুল করছে তার কিন্তু দেখতে হবে। তার যদি জীবনে 4th হাউস মানে মায়ের জায়গা, যানবাহনের জায়গা বা পড়াশোনার জায়গা বা বিবাহ, কারণ কন্যা রাশি পড়ে যাচ্ছে বিবাহ স্থান বা ব্যবসার ক্ষেত্র, এই ক্ষেত্রে যদি প্রবলেম হয় তখন কিন্তু পান্না ধারণ করতে পারে, কিন্তু তাও বিচার করে কতটা ডিগ্রি রয়েছে তার উপরে বেস করেই কিন্তু করা উচিত। তাহলে পুরো রাশি সম্বন্ধে বললাম, বিস্তারিত একটা আলোচনা করলাম। বাধক গ্রহ কি, বাধক গ্রহ ক্ষেত্রে কোন কোন গ্রহ অশুভ থাকলে কি কি ফল হয়, সবার বুঝতে নিশ্চয়ই সুবিধা হলো। যারা বুঝতে পারেনি ভিডিওটা আবার রিপিট করে দেখে নিও যখন আমি শেয়ার করবো।
তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে কোন রত্নটা পড়া উচিত, কোন রত্নটা পড়া উচিত না। সাধারণত জ্যোতিষ বললাম তোমার জীবনের চলার পথকে সুগম করার পথ, তোমার ভাগ্যকে কখনোই পরিবর্তন করে দিতে সে কিন্তু পারবে না, তুমি যাতে না ঠকো। সুমনা বোস, থ্যাংক ইউ। সুমনা বোস লাইভটা দেখছে, অনেক পরে এসেছে প্রোগ্রামের শেষের দিকে ম্যাডাম। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, পরবর্তীকালে ভিডিওটা রিপিট করে দেখে নিও, এতে উপকার পাবে। যতই জ্যোতিষীরা ভাগ্যকারক গ্রহ হিসেবে তোমাকে বিভিন্ন রকমের রত্ন ধারণ করে করুক না কেন, তার আগে তোমরা কিন্তু বিচার করে নিও। রানী মন্ডল ওয়াচিং, থ্যাংক ইউ রানী, থ্যাংক ইউ দেখার জন্য। সবাইকে এক কথা বলছি, তোমরা প্রোগ্রামটার অনেকটা শেষে এসেছো, প্রোগ্রামটা অনেক আগেই আমি শুরু করেছি। আমারই একটা মিস্টেক, আমি আজকে কোনো ইনফরমেশন ছাড়াই লাইভটা করছি। তাহলে সেক্ষেত্রে বাদক গ্রহ সম্বন্ধে বললাম, তোমরা পরবর্তীকালে ভিডিওটা রিপিট করে দেখে নিও, অনেক কিছু জানতে পারবে। তাহলে তোমরা জানতে পারলে যে বাদক গ্রহ সম্বন্ধে বললাম, তাহলে কোন গ্রহের রত্নটা পড়া উচিত, কোন গ্রহের রত্নটা পড়া উচিত না। যতই বাদক গ্রহ, যতই যোগকারক গ্রহ হোক না কেন, বাদক গ্রহ যদি সে পড়ে যায়, তার কিন্তু রত্নপাথর পড়া যাবে না। প্রোগ্রামের শেষে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ জানাই দেখার জন্য, যারা যারা দেখছে প্রোগ্রামটা সবাইকেই ধন্যবাদ জানাই। যাওয়ার আগে কথা যেরকম দিয়েছিলাম, প্রতিশ্রুতি যেমন দিয়েছিলাম যে একটা ভালো টোটকা বা প্রতিকার বলে যাব বাদক গ্রহ সম্বন্ধে। প্রত্যেক রাশির ক্ষেত্রে বাদক গ্রহ বলেছি, রত্নপাথর ছাড়াও প্রতিকার হয়। যাদের যে বাদক স্থানটা পড়েছে সেই অনুযায়ী তোমরা প্রতিকারটা করতে পারো। সবার ক্ষেত্রে একই রকম প্রতিকার বলবো। গণেশজির মন্ত্র, গণেশের বীজ মন্ত্র, গণেশ দেবের বীজ মন্ত্র যদি তোমরা রোজ পাঠ করো, সেক্ষেত্রে কিন্তু বাদক গ্রহের বাধা অনেকটাই কেটে যায়। দুঃখিত। গণেশের মন্ত্র উচ্চারণ করা, মানে গণেশজির বীজ মন্ত্র উচ্চারণ করা বা গণেশজির গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা, গণেশজির পূজা পাঠ করা, বুধবার দিন গণেশজিকে লাড্ডু ভোগ চড়ানো, এইগুলো করলে বাদক গ্রহের বাধা অনেকাংশেই কেটে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু সুফল পাবে। সবাই করো, সবাই উপকার পাবে। তাছাড়াও মহাদেবের পুজো অর্চনা এবং শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায়। সবাই এই জিনিসটা করো। বাদক গ্রহের জন্য হুট করে কোনো রত্নপাথর করো না, আগে বিচার করেই পড়া উচিত। প্রোগ্রামটা দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য দেবাশিস, বিশ্বজিৎ, সুমনা বোস, রানী মণ্ডল সবাইকে জানাচ্ছি আমার তরফের থেকে ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।